মোবাইল ফোনটা বাজতেই ফোন ধরল মেঘনাদ। কিছুক্ষণ ও তরফের বক্তব্য শুনে বলল, কিন্তু আমার ওখানে পৌঁছাতে ঘন্টা 3 তো লাগবেই। পুলিশকে বলুন ততক্ষণ ডেড বডিটা রাখতে। বলেই ফোন রেখে মেঘনাদ আমার দিকে তাকিয়ে বলল, তুই কি এখন যেতে পারবি আমার সঙ্গে? কোথায় জিজ্ঞাসা করলাম। ফলতা, কলকাতা থেকে ঘন্টা 3 পথ। চল, গাড়িতে সব বলবো। গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখে মেঘনাদ বলছিল, ভাবতে পারি স্বর্ণব, 1 মাসের মধ্যে দুটো মৃত্যু হলো মৌমাছির হুলে। ওরা কেউ মধু সংগ্রাহক নয়, মৌমাছির ঝাঁক তাদের আক্রমণ করেছে ঘরের মধ্যে ঢুকে। আমি অবাক হলাম। এমন কি সম্ভব? মেঘনাদ বলল, অবাক হচ্ছিস তো? মৃত সন্দীপ দত্তের স্ত্রী মৌমিতা দত্তও ব্যাপারটা স্বাভাবিক ভাবতে পারছেন না, তাই আমায় ডেকেছেন। বললাম, একটু খুলে বলবি? মেঘনাদ বলল, তবে শোন, মিসেস মৌমিতা দত্তের কাছে টেলিফোনে যতটুকু জেনেছি। এরপর মেঘনাদ যা বলল তা মোটামুটি এই রকম। সন্দীপ দত্ত একজন বিজনেসম্যান, শিয়ালদায় ওর একটা হোটেল আছে। মাসখানেক আগে উনি কলকাতায় একটা পুরনো বাগান বাড়ি কিনেছেন রিসর্ট বানানোর জন্য। বাগান বাড়িটা 1 মাস আগে কিনলেও আজই সকালে তিনি সেখানে গিয়ে পৌঁছন, সঙ্গে তার বহুদিনের কাজের বুড়ি কানুন মা। সন্দীপবাবু স্ত্রী সঙ্গে যাননি? না অর্ণব, মেঘনাদ স্টিয়ারিংয়ে হাত রেখে বলল। মৌমিতা দেবীর শিয়ালদা হোটেলের কয়েকটা জরুরি কাজ সেরে ফলতার সেই বাগান বাড়িতে পৌঁছাতে আরও ঘন্টা 2 দেরি হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে দেখলেন সাংঘাতিক দৃশ্য। কী দৃশ্য? মৌমিতা দেবীর স্বামী সন্দীপ দত্তের মৌমাছির ঝাঁকের কবলে ক্ষতবিক্ষত মৃতদেহটা পড়ে রয়েছে দোতলার ব্যালকনির কাছে। ইতিমধ্যে পুলিশও খবর পেয়ে এসে হাজির হয়েছে। পুলিশ এবং কেয়ারটেকার এই মৃত্যুকে মৌমাছির হুলে স্বাভাবিক মনে করলেও মৌমিতা দেবী মনে করেননি। তারপরই আমাকে ফোন করেছেন। ফলতা জায়গাটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। এটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। জায়গাটা বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবেও স্থান করে নিয়েছে। এখানে 18 শতকে ডাচদের তৈরি একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে। পলাশির যুদ্ধের আগে একবার বাংলার নবাব সিরাজউদ্দৌলার তাড়া খেয়ে ইংরেজরা কলকাতা ছেড়ে ফলতার দুর্গে গিয়ে কিছুদিন আশ্রয় নিয়েছিল। আমরা ফলতা বাগান বাড়ির সামনে পৌঁছলাম। বিশাল দোতলা বাড়ি, চারপাশে বাগান। বাড়িটা বেশ পুরনো। আমরা মোরাম ঢালা পথ মারিয়ে বাড়ির সদর দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে উত্তেজিত নারীকণ্ঠ শুনলাম। বাড়ির সামনে পুলিশ পোস্টিং রয়েছে। মেঘনাদ নিজের পরিচয় দিতেই ভিতর থেকে এক পুলিশ অফিসার এবং এক মহিলা বেরিয়ে এলেন। পুলিশ অফিসার বললেন, মিস্টার ভট্টাচার্য, আমি লোকাল থানার অফিসার ইনচার্জ রণজিৎ খাড়া। আপনার কথা জানি, আপনার জন্যেই অপেক্ষা করছি। তবু বলবো, এই ভদ্রমহিলা মিসেস দত্ত ফর নাথিং আপনাকে এখানে টেনে এনেছেন। বুঝলাম পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলাই মিসেস মৌমিতা দত্ত। তিনি কিছু বলার আগেই মেঘনাদ বলল, তার মানে এই মৃত্যুকে আপনি একেবারেই স্বাভাবিক মনে করছেন মিস্টার খাড়া? সার্টেনলি, ইন্সপেক্টর রণজিৎ খাড়া বললেন। কোনো মানুষের শরীরে যদি একসঙ্গে হাজার হাজার মৌমাছি এসে হুল ফোটায়, তার কি বেঁচে থাকা সম্ভব? কিন্তু সেই মানুষটাকে হঠাৎ ঝাঁক বেঁধে মৌমাছিরা হুল ফোটালো কেন? আশা করি সেটা ভেবেছেন। মেঘনাদ বলল, নিশ্চয়ই। মিস্টার সন্দীপ দত্ত হয়তো ওদের চাকে খোঁচা মেরে এদের উত্তেজিত করে তুলেছিলেন। মিথ্যে কথা। এবার পাশ থেকে ঝাঁঝিয়ে উঠলেন মৌমিতা দত্ত। আমার হাজব্যান্ড মোটেই ওই মৌচাকে কোনো খোঁচা দেননি। কানুর মা নিজে তখন সামনে ছিল। কানুর মা মানে আপনাদের পরিচারিকা, যে আপনার হাজব্যান্ডের সঙ্গে এখানে এসেছিল? মেঘনাদ প্রশ্ন করল। হ্যাঁ মিস্টার ভট্টাচার্য। বেশ, আমাকে আগে বডিটা দেখতে দিন, আমি আর দেরি করতে চাই না। হ্যাঁ আসুন মিস্টার ভট্টাচার্য, বডি আমি আপনার জন্যই রেখে দিয়েছি। আমরা বাড়ির মধ্যে ঢুকলাম। ইন্সপেক্টর রণজিৎ খাড়া আমাদের বাড়ির দোতলার ব্যালকনির কাছে নিয়ে গেলেন। ব্যালকনির সামনে ঘরের মেঝের উপরে পড়েছিল সন্দীপ দত্তের 6 ফুট দৈর্ঘ্যের মৃত শরীরটা। দেখেই শিউরে উঠতে হলো। সারা শরীরটা ফুলে গেছে। শুধু মুখ থেকে শুরু করে শরীরের খোলা অংশগুলোই নয়, জামা প্যান্টের উপর থেকেও মৌমাছির ঝাঁক যে শরীরে হুল ফুটিয়েছে তা বোঝা যায়। দেহের খোলা অংশগুলো মৌমাছি বিষাক্ত হুলে ফুলে লাল হয়ে রয়েছে।
শুধু তাই নয়, হুল ফুটিয়ে এখনও লেপ্টে রয়েছে অসংখ্য মৌমাছি। মৃত সন্দীপ দত্তের মুখটা মৃত্যু সময়ের আতঙ্কে আর যন্ত্রণায় বিকৃত হয়ে রয়েছে। দু চোখের মণি যেন ঠেলে বেরিয়ে এসেছে। মেঘনাথ দুহাতে গ্লাভস পরে কিছুক্ষণ মৃতদেহটা উল্টে পাল্টে দেখলো, তারপর বডির সামনে নাক নিয়ে গিয়ে গন্ধ শোকার চেষ্টা করলো। তারপর মিসেস দত্তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার হাজব্যান্ড কোন পারফিউম ব্যবহার করতেন জানেন? পারফিউম? না তো, এ অভ্যাস ওনার কোনোদিনই ছিল না, মৌমিতা দত্ত বললেন। মেঘনাথ দেখলাম একটু চিন্তিত, উঠে দাঁড়িয়ে বলল, ব্যাপারটা কিভাবে ঘটলো? কোনো প্রত্যক্ষদর্শী আছে? মৌমিতা দত্ত কাঁদো কাঁদো ভাবে বললেন, কান্নুর মা সব দেখেছে, কি কুক্ষণে আমি ওর সঙ্গে আসিনি। মেঘনাথ বলল, কোথায় কানুর মা? আশেপাশেই ছিল কানুর মা, দেখে মনে হলো 60 পেরিয়েছে, বিধবা, ডাক শুনে এলো। মেঘনাথ বলল, কানুর মা কিভাবে ঘটনাটা ঘটলো সব বলো, কোনো কথা বাদ দেবে না। উত্তরে কানুর মা বলল, সন্দীপ দত্তের সঙ্গে আজ সকালে এ বাড়িতে আসার পর এ বাড়ির কেয়ারটেকার বাড়ির দরজা খুলে সারা বাড়িটা মোটামুটি দেখিয়ে বাজারে চলে যান। এরপর সন্দীপবাবু একাই বাড়ির আনাচে কানাচে ঘুরতে থাকেন। কানুর মা যায় এ বাড়ির কিচেনের দিকে বাবুর জন্য চায়ের ব্যবস্থা করতে। কিছুক্ষণ বাদেই সন্দীপ দত্তের কণ্ঠের এক ভয়ঙ্কর আর্তনাদ শুনে কানুর মা কিচেন থেকে বেরিয়ে আসে। দেখে বাবু ব্যালকনির দিক থেকে আর্তনাদ করতে করতে ছুটে আসছেন, আর ওকে পিছন থেকে তাড়া করে উড়ে আসছে ঝাঁক ঝাঁক মৌমাছি। কানুর মার চোখের সামনে সেই মৌমাছির ঝাঁক ঝাঁপিয়ে পড়ল সন্দীপ দত্তের শরীরের উপর। সারা শরীরে হুল ফোটাতে লাগলো। একসময় উনি লুটিয়ে পড়লেন ঘরের মেঝেতে, মুখ থেকে বেরিয়ে এলো বমি, চোখ দুটো আতঙ্কে ঠেলে যেন বাইরে বেরিয়ে এলো। মৌমাছির ঝাঁকে বিষাক্ত হুলের জ্বালায় একসময় ছটফট করতে করতে সন্দীপ দত্তের দেহটা নিথর হয়ে গেল। বলতে বলতে কাঁদতে লাগলো কানুর মা। মেঘনাথ সব শুনে বলল, তুমি তো তোমার বাবুর কাছেই দাঁড়িয়েছিলে, মৌমাছির ঝাঁক তোমায় আক্রমণ করলো না? না বাবু, তা যদি করতো বাবুকে ছেড়ে আমায় মেরে ফেলতো, ভালো হতো। কানুর মা কাঁদতে কাঁদতে বলল, এটা কিন্তু সত্যিই বিস্ময়কর মিস্টার ভট্টাচার্য। মৌমাছির ঝাঁক শুধুমাত্র সন্দীপ দত্তকেই আক্রমণ করলো, এটা অসম্ভব, রণজিৎ খাড়া বললেন। মেঘনাথ বলল, এবার আপনি বডির ছবি তুলে বডি পোস্টমর্টমে পাঠাতে পারেন, আর ওর পোশাকটা পাঠাবেন কেমিক্যাল ল্যাবে। কেমিক্যাল ল্যাব? রণজিৎ খাড়া বেশ অবাক হলেন মনে হলো। হ্যাঁ, মেঘনাথ কথাটা এড়িয়ে বলল, এবার বাড়ির বাসিন্দাদের সঙ্গে একটু আলাপ করা যাক। কোথায় কেয়ারটেকার ভদ্রলোক? মেঘনাথের কথা শুনে এক ব্যক্তি এগিয়ে এসে বলল, আজ্ঞে আমি এ বাড়ির কেয়ারটেকার কুশল দিন্দা। কুশল দিন্দার বয়স 40-এর বেশি হবে না। মেঘনাথ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কতদিন রয়েছেন এ বাড়িতে? বেশি দিন নয় স্যার, 1 মাসের কিছু বেশি সময় হবে। আগের কেয়ারটেকার হরে কৃষ্ণ দিন্দা ছিল আমার কাকা। আপনার কাকাও তা এইভাবেই মারা গিয়েছিলেন, মৌমাছির ঝাঁকের বিষাক্ত হলে? হ্যাঁ স্যার, ব্যাপারটা আমায় অবাক করেছিল। সে ব্যাপারটাও ঠিক আমার সামনেই এইভাবেই ঘটেছিল, আমি কিচ্ছু করতে পারিনি। কেন এমন হলো আপনার কি মনে হয়? আমার মনে হয় এই স্যারের মতো আমার কাকাও সেদিন ব্যালকনি থেকে মৌচাকে খোঁচা মেরেছিলেন, আর মৌমাছি প্রতিশোধ তো বড় ভয়ঙ্কর স্যার। আর তারপরেই আপনি এই বাগান বাড়ির নতুন কেয়ারটেকার হিসাবে বহাল হলেন, তাই তো? হ্যাঁ স্যার, মুম্বাইতে মালিকের কাছে যখন খবর গেল, মালিকই আমায় অনুরোধ করলেন, আমি রাজি হলাম। বুঝলাম। এ কথা বলে মেঘনাথ পুলিশ ইন্সপেক্টর রণজিৎ খাড়াকে বলল, মিস্টার খাড়া চলুন, এবার আমরা সেই মারণ চাকটা দেখে আসি। এরপর আমরা ইন্সপেক্টর খাড়ার সঙ্গে ব্যালকনির দিকে গেলাম। বিশাল ব্যালকনি, পাশেই বাগান, অনেক গাছপালা। ব্যালকনির একেবারে গা ঘেঁষে একটা ঝাঁকড়া গাছ, ব্যালকনি প্রায় 1 হাতের মধ্যেই। সেই গাছের উপর একটা মৌচাক, কিন্তু সেটা প্রাকৃতিক মৌচাক নয়, একটা বাক্সের মধ্যে মৌচাক বানিয়ে মৌমাছি পালন করা হচ্ছে। এখনও তারা সেই কৃত্রিম মৌচাকে ঝাঁকে ঝাঁকে রয়েছে, আশেপাশে উড়ে বেড়াচ্ছে।
কিন্তু একটা মৌমাছিও আমাদের দিকে উড়ে এলো না। মেঘনাথ কেয়ারটেকার কুশল দিন্দাকে জিজ্ঞাসা করল, এখানে এই বাক্সের মধ্যে মৌমাছি পালন কে করে? আজ্ঞে বাগানের মালিক গোবর্ধন জানা, এই বাগানের অনেক পুরনো মালিক। এই বাগান বাড়ির মালিক গোবর্ধন জানা বাগানের এক কোণে একটা ছোট্ট ঘরে একাই থাকে। আমরা যখন দল বেঁধে ওর সামনে হাজির হলাম তখন ও একটা ফুল গাছে পরিচর্যা করছে। দেখে বোঝা গেল বেশ বয়স হয়েছে। শুকনো চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল, চোখ দুটো কোটরে ঢোকা। মেঘনাথ বলল, তুমি দোতলার ব্যালকনির ধারে গাছটাতে মৌমাছি পালন করো? হ্যাঁ হুজুর, অনেককাল ধরে করছি। মাইতি সাহেব আমায় পারমিশন দিয়েছিলেন। মাইতি সাহেব কে? মেঘনাথ জিজ্ঞাসা করল। আজ্ঞে হুজুর, এই বাগান বাড়ির আগেকার মালিক নিলয় মাইতি। এবার মেঘনাথ কিছু বলার আগেই গোবর্ধন জানা বলল, এককালে হুজুর সুন্দরবনের সরকারি প্রজেক্টে আমি কাজ করতাম। সেটা ছাড়লে কেন? প্রশ্ন করলাম আমি। সে আমার ব্যক্তিগত সমস্যা হুজুর। মাইতি হুজুরই এখানে আমার কাজ দিয়ে বলেছিলেন, এখানে এত বড় বাগান, এখানে তুমি মৌমাছি পালন করো। রাক্ষসে মৌমাছি। এবার পাশ দিয়ে ঝাঁঝিয়ে উঠলেন মৌমিতা দেবী। না গো দিদিমণি, ওদের চাকে খোঁচা না দিলে ওরা কাউকে হুল ফোটায় না। ওরা ওদের চাকে যে বিন্দু বিন্দু মধু জমায়, আমরাই তো তা কেড়ে নিয়ে আসি। আরও 2-4টে কথার পর আমরা বাগান ছেড়ে আবার বাড়ির ভেতর ঢুকলাম। ইতিমধ্যে 24 ঘন্টা কেটে গেছে। আমরা এখন এই বাগান বাড়িতে মৌমিতা দেবীর অতিথি। এর মধ্যে তদন্তের তেমন অগ্রগতি হয়েছে বলে মনে হয় না। তবে মেঘনাথকে গোটা কয়েক ফোন করতে দেখেছি। তার মধ্যে একজন হলেন ডাক্তার পরিমল সেন। তিনি একজন নামকরা পতঙ্গ বিশারদ। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে মেঘনাথ, কেসটা কি বুঝছিস? মেঘনাথ জবাব দেওয়ার আগেই বাইরে থেকে একটা গোলমাল ভেসে এলো। আমরা দুজনেই ঘরের বাইরে বেরিয়ে এসে দেখলাম মিসেস মৌমিতা দত্তের সঙ্গে কেয়ারটেকার কুশল দিন্দার তুমুল তর্ক বিতর্ক চলছে। ওই রাক্ষসে মৌচাক আমি ভেঙে দেব। মৌমিতা দত্ত খুবই উত্তেজিত। যে কোনো দিন আবার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ম্যাডাম, আপনি বুঝতে চেষ্টা করুন, আমরা যদি ওই মৌচাকে খোঁচা দিই। আমার কি মাথা খারাপ? মৌমিতা দত্ত আরও উত্তেজিতভাবে বললেন, কিভাবে মৌচাক ভাঙতে হয় আমি মালিক গোবর্ধন জানার কাছে জেনে নিয়েছি। মেঘনাথ চুপচাপ ওদের কথা শুনছিল। এবার বলল, মিসেস দত্তের কথাটা ঠিক, মৌচাক ওখানে থাকা নিরাপদ নয়, কিন্তু ওটা ভাঙতে গেলে একটা উপায় আছে। গোবর্ধন জানা বলল, যারা চাক ভাঙবে তাদের পরনে থাকবে সর্বাঙ্গ ঢাকা বোরখার মতো পোশাক। ঠিক কথা, আমি বললাম। মৌমিতা দত্ত বললেন, কুশল, তুমি তাহলে 2-1 দিনের মধ্যেই কয়েক সেট বোরখা কিনে আনো। যা টাকা লাগবে আমি দেব। ঠিক আছে ম্যাডাম, কেয়ারটেকার কুশল দিন্দা বলল। মেঘনাথ ওর মোবাইল ফোনে কার সঙ্গে যেন একটু নিচু স্বরে কথা বলছিল। আমি তখন বিকালে কুশল দিন্দার দিয়ে যাওয়া কালো রঙের বোরখা দুটো উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ ফোন নামিয়ে মেঘনাথ বলল, অর্ণব বস, আমি একটু আসছি। বলেই আমার উত্তরের অপেক্ষা না করেই হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল মেঘনাথ। একটু বাদে ফিরেও এলো। ওকে এখন অনেকটাই নিশ্চিন্ত মনে হচ্ছে। জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলি মেঘনাথ? মেঘনাথ হেয়ালির হাসি হেসে বলল, অপেক্ষা করো বন্ধু, যথাসময়ে সব জানতে পারবে। পরদিনই ঘটল এই রহস্যের ক্লাইম্যাক্স। মিসেস মৌমিতা দত্তের ইচ্ছায় ঠিক হয়েছে আজ বিকালের মধ্যে রাক্ষসে মৌমাছির ঝাঁক ভেঙে দেওয়া হবে। এজন্য মৌচাকের নিচে প্রচুর কাঠকয়লা জড়ো করা হয়েছে। ওই সব কাঠকয়লার আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করা হবে। তার আগে আমরা সবাই শরীর ঢাকা বোরখাগুলোও পরে নেব। বিকেল প্রায় 4টে নাগাদ মিসেস দত্ত আমাদের ঘরে এসে ঢুকলেন। ওর পরনে কালো বোরখা, সারা শরীর ঢাকা, হাতে গ্লাভস, চোখে চশমা। বললেন, মেঘনাথ বাবু, 4টে বাজতে চলেছে, এবার কাজটা শুরু করতে হবে। আপনি আর অর্ণব বাবুও বোরখা দুটো পরে নিন। মেঘনাথ আমায় বলল, তুই ততক্ষণ ম্যাডামের সঙ্গে কথা বল, আমি এক্ষুনি আসছি। বলেই কেমন একটা রহস্যময়ভাবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফিরল একটু পরেই। মোবাইল ফোনে কথা বলতে বলতে, মিস্টার খাড়া, ঠিক যে সময় বলেছি আপনি সেই সময়ই আসবেন। সঙ্গে জনা
কনস্টেবল আনবেন। হ্যাঁ, ব্যাপারটা যেমন ভেবেছিলাম তেমনই ঘটবে মনে হচ্ছে। এরপর মেঘনাথ ঘরে ঢুকে ফোন বন্ধ করে একটা চেয়ারে বসে বলল, ম্যাডাম, আর ঠিক 10 মিনিট বাদে আপনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে যাবেন। আয় অর্ণব, বলে মেঘনাথ আবার উঠে দাঁড়ালো। রহস্যবাদী মেঘনাথ নিজেও রহস্য সৃষ্টিতে কম যায় না। সেই রাক্ষসে মৌচাকের নিচে এই মুহূর্তে আমি আর মেঘনাথ ছাড়াও দাঁড়িয়ে রয়েছে কেয়ারটেকার কুশল দিন্দে এবং মালিক গোবর্ধন জানা। গোবর্ধন জানাকে খুবই অসন্তুষ্ট মনে হচ্ছে। উপরে গাছের কোটরে কাঠের বাক্সের মধ্যে মৌচাকের মধ্যে অসংখ্য মৌমাছি। কয়েকটা আশেপাশে ওড়াউড়িও করছে, কিন্তু কাউকে আক্রমণ করার ইচ্ছে তাদের আছে বলে মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই মৌমিতা দত্তকে বাড়ির ভিতর থেকে বাগানের দিকে এগিয়ে আসতে দেখলাম। ওর পরনেও সর্বাঙ্গে ঢাকা বোরখা আমাদের সকলের শরীরেও। মৌমিতা দেবীকে দেখেই কুশল দিনটা একটা মশাল জ্বালালো, কিন্তু সে এগোবার আগেই মেঘনাথ হঠাৎ হেঁকে বলল, কুশল জানা, আপনি আর এক পাও এগোবেন না। অর্ণব, তুই ওর হাত থেকে মশালটা কেড়ে নে, আর মৌমিতা দেবী, আপনিও ওখানেই দাঁড়িয়ে থাকুন। ব্যাপারটা আমার কাছে ধাঁধার মতো, কিন্তু মেঘনাথের হুকুম তামিল করতে দেরি করলাম না। আর ঠিক তক্ষুনি পুলিশের জিপটা সশব্দে বাগানের সামনে এসে থামলো। এসে পৌঁছালেন পুলিশ ইন্সপেক্টর রণজিৎ খাড়া আর জনাদেক কনস্টেবল। মেঘনাথ গর্জে উঠল, মিস্টার খাড়া, অ্যারেস্ট কেয়ারটেকার কুশল দিন্দা, ওর চালাকি আমি ধরে ফেলেছি। বলতে বলতে মেঘনাথ মৌমিতা দত্তের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার বোরখাটা খুলে আমার হাতে দিন প্লিজ। মৌমিতা দত্ত তা করতে মেঘনাথ সেই বোরখাটা ছুঁড়ে দিল মৌচাকের দিকে। সেটা গিয়ে পড়ল নিচে কাঠকয়লা স্তূপের ওপর। তারপরেই হাজার হাজার মৌমাছি চাক থেকে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল সেই বোরখার উপরে। আশ্চর্য সে দৃশ্য, এর অর্থ কি? মেঘনাথ বলল, ব্যাপারটা আর কিচ্ছু নয়, ক্রোমাটোগ্রাফ বা গন্ধ বিজ্ঞানের ভেলকি। ইতিমধ্যে কেয়ারটেকার কুশল দিন্দাকে অ্যারেস্ট করা হয়েছে রাক্ষসে মৌমাছি লেলিয়ে 2টো খুন এবং একটা খুনের চেষ্টার অপরাধে। পুলিশি জেরায় সে অপরাধ স্বীকারও করেছে, তবু ইন্সপেক্টর রণজিৎ খাড়ার ধন্দ কাটেনি। কথা হচ্ছিল পরের দিন সকালে ফলতার সেই বাগান বাড়ির দোতলার একটা ঘরে। তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি, মেঘনাথ বলতে শুরু করলো। মৌমাছি মানুষের জন্য একটি উপকারী পতঙ্গ, সন্দেহ নেই। সে মানুষের জন্য মধুর যোগান দেয়, কিন্তু তাদের যদি খেপিয়ে দেওয়া হয় তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নতুন কেয়ারটেকার কুশল মাইতি ওরফে দিন্দা এই সুযোগটাই নিয়েছিল। এরপর মেঘনাথ আমার দিকে তাকিয়ে বলল, অর্ণব, তোর অন্তত মনে থাকা উচিত, বহু বছর আগে আমরা একটা কেস পেয়েছিলাম যেখানে বোলতা বাবা রূপধারী এক ভণ্ড সাধু বেয়াদব ভক্তদের পিছনে বোলতার ঝাঁক লেলিয়ে দিয়ে টাকা আদায় করত। হ্যাঁ, মনে পড়েছে, খুব ইন্টারেস্টিং ছিল কেসটা। এখানেও ব্যাপারটা অনেকটা সেই রকম। মেঘনাথ আবার বলতে শুরু করলো, ফেরোমন নামে এক রাসায়নিক আছে যা মৌমাছিদের আকৃষ্ট করতে পারে। কুশল মাইতি খুবই কুশলভাবে তার প্রয়োগ করেছিল। মিসেস দত্তের বোরখাটা সেই মৌমাছির চাকের সামনে ফেলতেই হাজার হাজার মৌমাছি চাক থেকে বেরিয়ে বোরখার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এটা তো সবাই দেখলেন। ইন্সপেক্টর রণজিৎ খাড়া বললেন, তার মানে মিস্টার ভট্টাচার্য, আপনি বলতে চাইছেন আগে থেকেই মিসেস দত্তকে টার্গেট করে ওর বোরখাতে সেই রাসায়নিক কোনোভাবে স্প্রে করা হয়েছিল? এক্স্যাক্টলি। আমি এই ব্যাপারটা সম্পর্কে ইতিমধ্যে পতঙ্গ বিশারদ এবং ক্রোমাটোগ্রাফার মিস্টার সুকোমল সেনের সঙ্গে আলোচনা করে নিশ্চিন্ত হয়েছি। সন্দীপ দত্তের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল, তাই মৌমাছির ঝাঁক শুধু তাকেই আক্রমণ করেছিল, অন্যদের নয়। মৌমিতা দত্ত বললেন, কিন্তু আপনি জানলেন কি করে মেঘনাথবাবু কুশল আমার বোরখায় সেই রাসায়নিক স্প্রে করেছে? ভালো প্রশ্ন। মেঘনাথ বলল, ম্যাডাম, আপনি জানলে অবাক হবেন, আগের দিন দুপুরে আপনার অজান্তে আপনার ঘরে ঢুকে একটা মাইক্রো সিসি ক্যামেরা লুকিয়ে ফিট করে এসেছিলাম। তারপর আপনি যখন আমার ঘরে ছিলেন, আপনার ঘরে ঢুকে রেকর্ড দেখেছি আপনার অজান্তে, আর একজনও আপনার ঘরে ঢুকে আপনার বোরখায় সেই বিশেষ রাসায়নিক স্প্রে করে যায়। সেটা মোটামুটি গন্ধহীন বললে টের পাননি। সেই ব্যক্তি কুশল মাইতি। কুশল মাইতি মানে? হ্যাঁ অর্ণব, গত কয়েকদিনে এ ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি। সে এক প্রতিশোধের খেলায় লিপ্ত হয়েছে। প্রতিশোধ?
হ্যাঁ মিসেস দত্ত। এই কুশল দিনদা ওরফে মাইতি আসলে এই বাগান বাড়ি আপনারা যার কাছ থেকে কিনেছেন সেই নিলয় মাইতির ভাইপো। 20 বছর আগে নিলয় মাইতির বাবা জগন্নাথ মাইতি তার বড় ভাই বলরাম মাইতিকে ঠকিয়ে এই বাগান বাড়ি নিজের নামে লিখে নেয় এবং বলরাম মাইতিকে বাড়ি থেকে বিতাড়িত করে। এই কুশল মাইতি বলরাম মাইতির একমাত্র নাতি। তখন সে বয়সে ছোট, কিন্তু সব কিছু দেখে শুনে তখনই প্রতিজ্ঞা করে এ বাড়ি সে উদ্ধার করবে। বুঝেছি, এবার ইন্সপেক্টর খাড়া বললেন। আসলে কুশল মাইতি চেয়েছিল বাড়িটা বিক্রি হবার পর কেয়ারটেকার সেজে এ বাড়িতে ঢুকে মৃত্যুর ত্রাস সৃষ্টি করে বাড়িটা দখল করবে। মিসেস মৌমিতা দত্ত ভারাক্রান্ত কণ্ঠে চোখে জল এনে বললেন, কুশল যদি আমায় তার সমস্যার কথাটা বলতো এসব মতলব তাকে করতে হতো না। কিন্তু ম্যাডাম, হিংসা আর লোভের বশে মানুষ এভাবেই হিতাহিত জ্ঞান হারায়। এর শাস্তি ওকে পেতেই হবে। এ সময় হঠাৎ বো করে একটা মৌমাছি ঘরে ঢুকে পড়ল। এক পাক দিয়ে উড়ে গেল ঘরের বাইরে। সেও কি মেঘনাথের কথা সমর্থন করলো?